আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতার নাম দি টাওয়ার। দি টাওয়ার, রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস। এই ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট, প্রোজ রাইটার, পোয়েট অফ দ্য 20th সেঞ্চুরি। তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হয়েছিলেন 1923-তে। আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা দি টাওয়ার। এই কবিতাটি কবির ম্যাচিওর্ড বয়সের কবিতা। ইট ইজ এ পার্সোনাল পোয়েম, একটা ব্যক্তিগত কবিতা। It is the second poem in the collection named The Tower. এটা হলো দ্বিতীয় কবিতা। একটা কবিতা সংকলন ছিল, তার নামই ছিল দি টাওয়ার। এই কবিতায় প্রকাশ পেয়েছে ডব্লিউ.বি. ইয়েটসের বৃদ্ধ বয়সের হতাশা, ফ্রাস্ট্রেশন অব দ্য ওল্ড এজ। তিনি বৃদ্ধ বয়সে তার টাওয়ার হাউসে ছিলেন। তার পরিচিত বন্ধুবান্ধব, তার কাজের কথা, তার অতীত স্মৃতির কথা এই কবিতায় ঘুরে ফিরে এসেছে। There is a contrast between his old age and young spirit. এই কবিতায় একটা বৈপরীত্য দেখানো হয়েছে। একদিকে যুবাশক্তি, তার যৌবন কালের বয়স, অপরদিকে বৃদ্ধ বয়সের মানসিকতা। কবি যেন অনিচ্ছুক টু অ্যাকসেপ্ট হিজ ওল্ড এজ। তাকে সহজভাবে যেন বৃদ্ধ বয়সটাকে তিনি অ্যাকসেপ্ট করছেন, স্বাগত জানাচ্ছেন, বিষয়টা যেন এমন নয়। তিনি যেন অনিচ্ছুক ছিলেন টু অ্যাকসেপ্ট হিজ ওল্ড এজ, তার বৃদ্ধ বয়সটাকে গ্রহণ করতে। কবিতাতে দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য অ্যাবসার্ডিটি অফ বিকামিং ওল্ড। কবি যেন মনে করেছেন এই বৃদ্ধ বয়সের একটা যৌক্তিকতা নেই, অর্থহীনতা, হাস্যকর, অদ্ভুততায় ভরা। আর এই কবিতার সেন্ট্রাল থিম, পোয়েটস রিয়াকশন, কবির প্রতিক্রিয়া, তার ভঙ্গুর স্বাস্থ্যের জন্য দায়ী সময়। তিনি যখন ইয়াং ছিলেন, মনের দিক থেকে শক্ত ছিলেন। এখন ম্যাচিউরড বয়সে তার থট বা চিন্তন, তার ইমাজিনেশন বা কল্পনা, তার প্যাশন, তার ফিলোসফি, তার এথিক, তার লজিক, সব বিষয়ে ম্যাচিওর্ড হয়েছেন তিনি।
তিনি ম্যাচিওর্ড হয়েছেন তার থট, ইমাজিনেশন, প্যাশন, ফিলসফি, এথিক, লজিক, এইসব বিষয়ে তিনি ম্যাচিওর্ড হয়েছেন, স্বাভাবিক হবার কথাই। কবি একটু বিরক্তই যেন হয়েছেন তার এই ইনএভিটেবল ওল্ড এজ, এই অবশ্যম্ভাবী বৃদ্ধ বয়সের জন্য তিনি যেন একটু বিরক্তই হয়েছেন। কিন্তু কবিতার শেষাংশে তাকে অনেকটা শান্ত মনে হয়েছে, অনেক গভীর উপলব্ধির মনে হয়েছে। তার উইল বা ইচ্ছা শক্তি একটা নতুন ধারায় তিনি প্রকাশ করেছেন। এখন তিনি ফিজিক্যালি দুর্বল হচ্ছেন, আর প্যাশনেট, ইমাজিনেশন একটু বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিমূর্ত দিকের চিন্তাটা একটু বেড়ে যাচ্ছে। আগে যেন এত গভীরতার বিষয়টা ছিল না। তিনি এখন আরো আবেগপ্রবণ, আরো কল্পনায় জড়িয়ে পড়ছেন। স্বাভাবিক, সহজভাবে ভাবলে দেখা যাবে যৌবন বয়সে বা কম বয়সে এতটা ম্যাচিওরিটি থাকার কথা নয়। তখন যেন শারীরিক বিষয়টা, ফিজিক্যাল বিষয়টার উপরেই বেশি নির্ভর করে। অবশ্যই এইসব থাকে, কিন্তু বৃদ্ধ বয়সে তো শারীরিক বিষয়টা থাকে না। তখন স্বাভাবিকভাবে তার ইন্টেলেকচুয়াল দিক, তার কল্পনা করা, তার আবেগ, তার থট, চিন্তা, এই সমস্ত গভীরতার প্রকাশ। কবি তাই বলেছেন। হোয়াট শ্যাল আই ডু উইথ দিস অবসার্ডিটি, ও হার্ট, ও ট্রাবল হার্ট। কথাটা কেমন করে বলেছেন? ও হার্ট, ও ট্রাবলড হার্ট। তার মন, তার হৃদয় মন ট্রাভেলড হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এক বিমূর্ত ধারণায়, অদ্ভুত বিষয়ের মধ্যে এই বয়সে তিনি কি করবেন এমন যেন মনে হচ্ছে। তাই তিনি বলছে, হে আমার মন, আমার বিঘ্নিত মন, হোয়াট শ্যাল আই ডু উইথ দিস, এই অদ্ভুত বিষয় নিয়ে, এই অর্থহীন বয়স নিয়ে কি করা যায়, কি করব, এটা হতাশা। অর্থাৎ এই বয়সটাকে তিনি চাননি, কিন্তু অবশ্যম্ভাবী। দিস ক্যারিকেচার, এই বয়সটাতে যেন কার্টুনের মতন হয়ে গেছি, ব্যঙ্গচিত্রের মতন হয়ে গেছি। সেই সাবলীল জিনিস সেসব নেই, হাস্যকর বিষয় হয়ে গেছি। এজ দ্যাট হ্যাজ বিন টাইড টু মি, বয়স আমাকে বেঁধে ফেলেছে, বয়স আমাকে বেঁধে ফেলেছে। আমি যেন হাসির খোরাক। এজ টু এ ডগ স্টাইল, অ্যাজ টু এ ডগ স্টাইল, প্রশ্ন করেছে, আমি কি কুকুরের লেজের মধ্যে কিছু বেঁধে দুষ্ট ছেলেমেয়েরা খেলাধুলা করে, তাহলে আমি কি সেরকম? কুকুরের লেজ বলতে তিনি একটা তার অবস্থার কথা বর্ণনা করেছেন। এরকম একটা বিষয়, এরকম জীবনে পড়ে গেলাম। উপলব্ধি আছে, আবেগ আছে, সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু কেমন একটা
হাস্যকর বিষয়ের মধ্যে পড়ে গেলাম, সব কিছু ভঙুর। অর্থাৎ কবির ডিসস্যাটিসফ্যাকশন, এই বৃদ্ধ বয়সে তার সন্তুষ্টি নেই, ডিসস্যাটিসফাইড। হি ইউজেস এ ওরিড টোন, একটা আতঙ্কের কণ্ঠস্বর যেন ভেসে আসছে। বয়স্ক, আমার বয়স হয়ে গেছে, আমার সেই সব আর নেই, সেই শক্তি নেই, আমি এখন দুর্বল, চারিদিকের মানুষ হাসবে, কিছু যেন করার নেই। অর্থাৎ এটা ওরিড টোন, এটা আতঙ্কের কণ্ঠস্বর লক্ষ্য করা যাচ্ছে। ইট ইজ দ্য টাইম টু সে গুড বাই মাই পোয়েট্রি। এটা এমন সময় যে কবিতাকে বিদায় দাও। এই কবিতার বিদায়ের পালা, এসব দিয়ে যেন আর কিছু হচ্ছে না। অর্থাৎ কোথাও কি কোনো একটা অনীহা, কোথাও একটা অনীহা আসছে। কবিতা এখন চলবে না, বিদায় দাও। তার মানে সেই কল্পনা শক্তিটা কি নেই? তার মানে কিছু নেই, সেই স্পিরিটটা নেই। এখন তাকে কি করতে হবে? প্লেটো, প্লটিনাস, তাদের যুক্তিতর্কের সাথে থাকা উচিত। এখন ওই জগৎটা আমার নেই, এখন এই জগতে থাকতে হবে। আদারওয়াইজ, অন্যথা মাই নেম উইল বি ড্র্যাগড ইন দ্য মায়ার। তা না হলে তো আমার নামটা কাদায় মিশে যাবে, কাদায় মিশে যাবে আমার নাম। আমাকে এখন এই জগতে থাকতে হবে। আই এম সেপারেটেড, আমি আলাদা হয়ে গেছি, সময় আমাকে আলাদা করে দিয়েছে। নেভার হ্যাড আই মোর এক্সাইটেড, প্যাশনেট। আমি আগে এরকম এক্সাইটেড হইনি, মানে চিন্তাও করিনি, চিন্তার সময় আসেনি, এত প্যাশনেট হইনি, ফ্যান্টাস্টিক্যাল ইমাজিনেশন এরকম আসেনি। অর্থাৎ আগে এরকম উত্তেজনা, আগ্রহ প্রবণতা, এদিকে কল্পনায় জড়িয়ে পড়া, এইসব আসেনি। আমি যেন আলাদা একটা জগতের মধ্যে চলে এসেছি। নট ইন বয়হুড হোয়েন উইথ রড অ্যান্ড ফ্লাই। সেই বাল্যকালের কথা মনে পড়ছে, যখন ছিপ দিয়ে মাছ ধরতাম, উড়ন্ত পাখির মতো উড়ে চলতাম, যখন বুলবেনে আরোহণ করতাম, পাহাড়ে পর্বতে যেতাম, তখন অন্য জগৎ ছিল। আর সেটি ছিল লাইফ লং সামার ডে। লাইফ লং সামার ডে, সেটা যেন ছিল একটা বসন্তকাল। সব হারিয়ে গেছে। কবি হতাশ। তাই তিনি বলেছেন যে এখন তো প্লেটো, এদের কথা ভাবা উচিত, প্লটিনিয়াসদের কথা ভাবা উচিত, তাদের দর্শন ভাবা উচিত। এইসবকে আঁকড়ে থাকতে হবে এখন। তখন তিনি অতীত স্মৃতির কথা মনে পড়েছেন। হ্যাঁ, আমার মিসেস ফ্রান্সের কথা মনে আছে। মিসেস ফ্রান্স, হু লিভড নিয়ার দ্য টাওয়ার, যিনি বাস করতেন টাওয়ারের কাছে, এক্সট্রিমলি অ্যারিস্টোক্রেটিক, এরকম একজন সম্ভ্রান্ত মহিলা বাস করতেন। হার উইশ ওয়াজ গ্র্যান্টেড বাই হার ডিভোটেড ফলোয়ার্স। অনেক ফলোয়ার্স ছিল তার, অনুরাগী ছিল। কত অনুরাগী ছিল তার! হার সার্ভেন্ট, তার চাকর, একদিন ওয়ান্স কাট অফ দ্য ইয়ার্স
অফ এ রিউড ফার্মার। এক কৃষকের কান কেটে নিয়ে এসেছিল, ব্রড দেম টু হার ইন এ কভার ডিশ, একটা ডিশে করে নিয়ে এসেছিল। অর্থাৎ কিনা এই ধরনের ঘটনা স্মৃতিচারণ এখন কবির মনে হচ্ছে। তিনি বলেছেন, some few remembered still when I was young. যখন যুবক ছিলাম বেশ কিছু কথা আজও স্মরণ হচ্ছে, আজও মনে হচ্ছে। তার মানে মূলত তিনি বৃদ্ধ বয়সের এই জর্জরিত অবস্থা, এই দুর্বল অবস্থা, এই পরিস্থিতির কথা বলেছেন। যখন যুবক ছিলাম বেশ কিছু কথা এখনো স্মরণ রয়েছে। তখন কবি স্মরণ করেছেন এক কৃষক কন্যার কথা। যৌবনে তিনি শুনেছিলেন তার কথা। তার নাম ছিল মেরি হাইনেস। প্রশংসা করার মতো সৌন্দর্য ছিল তার মেয়েটির, সে গান গাইতে পারত। আবার তাদের মধ্যে একজন ছিল কবির পরিচিত ব্লাইন্ড পোয়েট, অন্ধ কবি, যার নাম রবট্রি। তার গানে সবাই, অন্ধ কবির গানে সবাই মুগ্ধ হয়ে যেত। আর তার গানে থাকতো ওই কৃষক কন্যার কথা। ওই কৃষক কন্যা যদি মেলায় যেত তাহলে তাকে ভিড় জমে যেত তাকে দেখার জন্য। লোকজন যারা এই মেয়েকে সৌন্দর্য, ওই অন্ধ গানে শুনতো তার সৌন্দর্যের কথা, মেয়েটির সৌন্দর্যের কথা ওই অন্ধ কবির গানে শোনা যেত। আজও মনে পড়ছে সেই সব। অর্থাৎ এখানে অন্ধ কবির কথা, এই কৃষক মেয়েটির কথা, মিসেস ফ্রান্সের কথা, বিষয়টা সেই গল্পটা বড় কথা নয়। গল্পটা হলো যে এই বয়সে সব ঝকঝক করে মনে পড়ছে অতীতের কথা, মাছ ধরার কথা, বাল্যকালের কথা, যৌবনের কথা। এই জন্য স্মৃতিচারণার সময় ব্যথা দিচ্ছে কবিকে। কবি কৌতূহলী হয়ে পড়েন, একজন অন্ধ কবি কি করে এমনভাবে মেয়েটির সৌন্দর্য তুলে ধরতে পারত। স্মৃতি, এটা ভালো লাগার কথা মনে পড়েছে তার। তখন কবি মনে করেন যে হোমারের কথা মনে করেন, যে হোমার অন্ধ কবি হেলেনের সৌন্দর্য চিত্রিত করেছিলেন তার ইলিয়াড কাব্যে, সে কথাও মনে পড়ছে। আর বলেছেন কবি, অ্যান্ড আই মাইসেলফ ক্রিয়েটেড 100। আমিও একটা চরিত্র উল্লেখ করেছিলাম, আমিও একটা চরিত্র সৃষ্টি করেছিলাম 100। তিনিও এমন এক মানুষের সৃষ্টি করেছিলেন। এ ম্যান ড্রাঙ্ক থ্রো দ্য ডাউন, সকাল থেকেই সে মদ খেত, সারাদিন ভর সে নেশা করে থাকতো। হি স্টাম্বলড, হি টাম্বলড, ফাম্বলড অ্যান্ড ব্রোক হিজ নিক্স। আর একদিন পরে গিয়ে কি করলো, এই ড্রাঙ্কেন লোকটি তার 2 হাঁটুই ভেঙে ফেলেছিল। তার গল্পের মধ্যে ছিল, তাই এমন চরিত্র তিনি তৈরি করেছিলেন। তিনি 25 বছর আগেই চরিত্র সৃষ্টি করেছিলেন। রিকলস নাও, এখন স্মরণ করছেন, এখন ব্যথা দিচ্ছে কবিকে। অর্থাৎ কিনা তার যে সৃষ্টির কথা তা বলেছেন, তিনি কি শুনেছেন, তিনি কি দেখেছেন, তিনি কি কি কাজ করেছেন, আশেপাশে কারা ছিল তাদের কথা সব মনে করছেন। আই হ্যাভ ফরগটেন হোয়াট আই এনাফ, আমি অনেক অনেক কিছু ভুলে গেছি। আই মাস্ট রিকল এ ম্যান দ্যাট নাইদার লাভ, আমার অবশ্যই একজন মানুষের কথা
স্মরণ করতে হয় সে কখনো ভালোবাসা পায়নি। একজন মানুষের কথা মনে করতে হয় সে ভালোবাসা পায়নি। ইনডাইরেক্টলি কবি হতে পারেন। আবার অন্য একজন মানুষের কথা যে ভালোবাসা পায়নি তার কথাও মনে পড়ছে। কবি একবার বলেছেন যে কিছু মানুষের কথায় যারা ভালোবাসায় সঙ্গীতে আনন্দ পায় না, প্রতিশোধেও আনন্দ পায় না, এমনকি যখন ডাই আনহ্যাপিলি তখনও তাদের কোনো ব্যাপার নেই। অর্থাৎ কবি কিছু মানুষের কথা বলেছেন, এমন কিছু মানুষ রয়েছে যাদের ভালোবাসায়ও কিছু আসে যায় না, সঙ্গীতেও কিছু আসে যায় না, কোনো কিছুতেই তার আনন্দ পায় না, একদম নিরস বেরস, কোনো প্রতিশোধেও আনন্দ পায় না। এমনকি যখন ডাই আনহ্যাপিলি অসুখী অবস্থায় মরে যায় তাও কিছু যায় আসে না। এমন মানুষের কথাও চিন্তিত হয়েছেন তিনি। তখন তিনি উদাহরণ দিয়েছেন দ্য ওনার অফ দ্য টাওয়ার, এই টাওয়ারের মালিক এখন আবার সে কবি হয়েছে। কঠিন ভাবা যে নিজের কথাই বললেন, যে নিজে কবি হয়েছেন তার কথা বললেন, নাকি অন্য টাওয়ারের যে আগে মালিক ছিল সে কবি হয়েছে। তবে এই কথা ঠিক, তিনি এমন কিছু মানুষের কথা বলেছেন যে মানুষের নিজেদের কোনো অনুভব, উপলব্ধি, চিন্তা ভাবনা নেই। বলেছেন তারা যেমন অসুখী ছিল না, আজকে আমি তেমন অসুখী। ওই যে মানুষগুলা যাদের ভালোবাসায় কিছু যায় আসে না, সঙ্গীতে কিছু যায় আসে না, আনন্দ পায় না, কোনো কিছুর প্রতিশোধে কিছু যায় আসে না, আনহ্যাপিলি মৃত্যু হচ্ছে তাতেও কিছু যায় আসে না, তারা যেমন অসুখী ছিল, কবি আজ নিজে তেমন অসুখী। এই বৃদ্ধ বয়সে তিনি উপলব্ধি করছেন। The people he discussed early were unhappy, তারা অসুখী ছিল, তাদের কথা বলেছে। As the poet in his old age, আজকের বয়সে কবি এমন হয়েছেন, কোনো কিছুতেই যেন কিছু নেই, কোনো উদ্দীপনা নেই, কিছু নেই। তিনি এখন ফিলোসফিক্যাল হয়ে গেছেন, এথিক্যাল হয়ে গেছেন, লজিক্যাল হয়ে গেছেন। পলিটিক্যাল চিন্তা ভাবনায় তাকে গ্রাস করেছে, পলিটিক্যাল প্যাশন তাকে ধরে ফেলেছে, ওইসব বিষয় নেই। আপন এ ওমেন ওন অর ওমেন লস্ট, দ্য পয়েট রিমেম্বার্স, কবি মনে করেছেন হিজ ওন হোপলেস লাভ ফর মডগান। তিনি যে মডগানকে ভালোবাসতেন সে কথা হোপলেস লাভ, হতাশার লাভ, তিনি পাননি মডগানকে, সে কথাও মনে করেছেন। দ্য পয়েট নাও প্রিপেয়ার্স হিজ বডি, এখন তিনি তার বডিকে প্রিপেয়ার করছেন, হিজ মাইন্ড, মনকে প্রিপেয়ার করেছেন ফর ডেথ। কেন? এখন একটাই কাজ, মনকে তৈরি করি মৃত্যুতে যেতে হবে, বডিকে তৈরি করি সেইভাবে মৃত্যুকে যেতে হবে, অ্যান্ড ডেথ অফ দোজ হোম হি হ্যাজ লাভড। আর তিনি যখন মরবেন না, তিনি যাদেরকে ভালোবেসেছিলেন তারাও তার কাছে মরে যাবে। তারা মরে যাবে ব্যক্তিভাবে তা নয়, তার কাছে তিনিও, অর্থাৎ কবিও মরে যাবেন, কবির কাছে তার চিরপরিচিত স্মৃতি, সমস্ত বন্ধু বান্ধব, ওই মঠগণ যাই আছে সব তার কাছ থেকে মরে যাবে। দুঃখ করেছেন। আই লিভ বোথ ফেইথ অ্যান্ড প্রাইড, আমি আমার ফেইথ, প্রাইড এগুলো সব ছেড়ে দিচ্ছি। টু ইয়ং আউটস্ট্যান্ডিং ম্যান, আমার যা কিছু সবল ভাববার বিষয় সেগুলো সব ইয়াংদের জন্য যাও। আমি রুম ছেড়ে দিচ্ছি, জায়গা ছেড়ে দিচ্ছি, ইয়াংদের জন্য, যুবকদের জন্য চিন্তা ভাবনা করো। জীবনের সমস্ত দুঃখ ক্যাজুয়ালি গ্রহণ করছেন কবি এখন, ক্যাজুয়ালি। হ্যাঁ ঠিক আছে, আসবে,
অবশ্যম্ভাবী এই বয়স আসবে, ওই স্মৃতি চলে যাবে, ওই মাছ ধরা চলে যাবে, ওই মিসেস ফ্রান্সের কথা চলে যাবে, ওই কৃষকের কান কেটে নেওয়ার কথা চলে যাবে, পর্বতের কথা চলে যাবে, এগুলো সব চলে যাবে। অন্ধ কবির কথা চলে যাবে, কৃষক মেয়ের কথা চলে যাবে, তার সৌন্দর্যের কথা চলে যাবে, মঠগণের কথা চলে যাবে, বন্ধু বান্ধবের কথা চলে যাবে। কিছু লোক তার সঙ্গে পরিচিত হয়েছিল যাদের কোনো কিছুতে আবেগ নাই, ভালোবাসাতেও আবেগ নাই, কিছু নেই, নিরস। কবি এখন এমন হয়ে গেছেন। অতএব এইসব এখন অন্যের জন্য। কবি কি করছেন? নিজেকে তৈরি করছেন, আর এইসব ক্যাজুয়ালি গ্রহণ করছেন। আসবেই। নাও শ্যাল আই মেক মাই সোল টিল দ্য রেক অফ বডি। এখন আমি অপেক্ষায় আছি বডি কখন ভেঙে চলে যায়, শেষ হয়ে যায়। অর্থাৎ মৃত্যুকে তিনি অ্যাকসেপ্ট করবেন, যেমন দিন শেষে সন্ধ্যাকে অ্যাকসেপ্ট করে এসেছেন। তাহলে কবি শেষ পর্যন্ত আর উপায় নেই। তিনি চিন্তা করলেন, তিনি ভাবলেন যে না, আমার স্মৃতি ভাণ্ডার, আমার কাজ, আমার সব কিছু বিদায়। এখন তিনি উদাসীন হয়েছেন, এখন তিনি দুর্বল হয়েছেন। হ্যাঁ, তার স্মৃতিতে কিছু আবেগ, কিছু চিন্তা, কিছু কল্পনা সব আছে, ঠিকই আছে। সেই সব তিনি ছেড়েও দিয়েছেন। তিনি মাছ ধরার চিন্তা ছেড়ে দিয়ে এখন প্ল্যাটোর চিন্তা করেন। কৃষক মেয়ের চিন্তা বাদ দিয়ে এখন তিনি প্ল্যাটোর চিন্তা করেন। সে ঠিক আছে, কিন্তু তাহলে শেষে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্য পোয়েট নাও প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে তার বডিকে, তার মনকে। কেন? মৃত্যুর জন্য। আর এই মৃত্যুটাকে তিনি ক্যাজুয়ালি গ্রহণ করছেন, খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন। আর কিভাবে নিচ্ছেন? মৃত্যুকে তিনি কিভাবে গ্রহণ করবেন, কিভাবে অ্যাকসেপ্ট করবেন? প্রতিদিন সন্ধ্যাকে যেমন সন্ধ্যাবেলাটাকে, দিনের শেষে সন্ধ্যাবেলাকে যেমন অ্যাকসেপ্ট করতে হতো, গ্রহণ করতে হতো, তেমনভাবেই তিনি করবেন। তাহলে দেখা যাচ্ছে এই কবিতাটি টাওয়ারের মধ্যে ডব্লিউ.বি. ইয়েটসের বৃদ্ধ বয়সের যে মানসিকতা হয়েছিল, তার ইচ্ছা ছিল না, অনিচ্ছুক ছিলেন এই বয়সটাকে গ্রহণ করতে, কিন্তু বাধ্যতামূলক, ইনএভিটেবল, এটা অবশ্যম্ভাবী, আসবেই, সেটাকে তিনি গ্রহণ করেছেন। আর গ্রহণ করে তিনি তার সব স্মৃতিগুলো মনে হয়েছে, কাজের কথা মনে হয়েছে, বাল্যকাল মনে হয়েছে, যৌবনকাল মনে হয়েছে, প্রতিবেশী মনে হয়েছে, সব কথা তিনি মনে করেছেন। এইবার শেষে গিয়ে দেখা গেল যে তিনি ক্যাজুয়ালি গ্রহণ করছেন। ওয়েলকাম মৃত্যু, আসো, আমি প্রস্তুত, আমি তোমাকে গ্রহণ করছি। কেমনভাবে? যেমন সারাদিন পরে সন্ধ্যাকে গ্রহণ করতাম, তেমনভাবে গ্রহণ করছি। এই ছিল বন্ধু আমাদের কবিতা দি টাওয়ার, রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।